টাকা দিয়ে খেলতে আসবে না। ভোটে এবার যাতে কোনো টাকার খেলা না হয় সামনে আগামীতে, যে দলই হোক, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, হিজরা পার্টি হোক, যেই হোক, টাকার খেলা, টাকা এটা এই কাজটা করতে হবে আমাদের এই পরবর্তী প্রজন্মকে। 40 বিলো ঘোড়ারা পৌঁছে গেছে, অনেক আগেই পৌঁছে গেছে। ঘোড়া বাসকে আপনি সোজা করতে পারবেন না। অতএব দায়িত্বটা আপনাদের, নবপ্রজন্ম জানতে হবে। আপনি ছোট কে বলেছে? তোফায়েল, রাজ্জাক, এরা যখন 72 বিস্তার বয়স কত ছিল? আপনাদের সমানিত ছিল। খালি আপনাদেরকে সমালোচনা করে যে ছাত্ররা বাচ্চা, ওরা বুঝে কি। আর বাচ্চা যে কইতাছেন 72 তারা তো হয়েছিল, এমপি মন্ত্রী হয়েছিল, তাদের বয়স কত ছিল? আপনাদের সমানই ছিল। হ্যাঁ, তো কেন আপনাদেরকে আন্ডারমাইন করে বাচ্চা? আমি বিভিন্ন ফোরামে যখন কথা বলি বা ঘরোয়া ইয়েতে, আমি কিন্তু এটা প্রতিবাদ করি। এই যে আসম আব্দুর রবের একটা অনুষ্ঠানে ছিলাম, এই 31st নাইটে অক্সফোর্ড স্কুলে, ওখানে আমি প্রতিবাদ করেছি। সব ঘরোয়ার লোক ছিল। দাদা সিরাজুল খানের জন্মবার্ষিকী উপলক্ষে হচ্ছিল ওটা, তা আমি প্রতিবাদ করেছি যে তাদেরকে স্পেস দেন। তাদেরকে আপনার বাড়ি ঘর, সন্তান, 7 তলা বিল্ডিং যা বানাইছেন এর মালিককে। আপনি যদি মরে যাবেন, আপনার এই সন্তানই তো হবে, এই দেশের মালিক এরাই হবে। এদেরকে তৈরি করবেন না? এদের প্রতি একটা অসহনশীল কেন? বাচ্চারা ভুল করতেছে, এই করতেছে, টাকা খাচ্ছে, ওই খাচ্ছে, সেই করছে। আর ভাই 53 বছর আপনারা কি করছিলেন? আমরা ভুল করি নাই 53 বছর? তো 53 বছরে আমরা বুড়া খাটাসরা যদি ভুল করে থাকতে পারি, বাচ্চাদের ভুল তো সে তুলনায় কিছুই না। বরঞ্চ তাদেরকে গাইড করেন, তাদেরকে বোঝান, পজিটিভ সমালোচনা করেন। বাট অ্যাজ ইফ সেটা মানে বাচ্চারা একটা দল, আমরা বুড়ারা সব তাদের বিরোধী দল হয়ে গেছি। নিজের সন্তানের বিরোধিতা করছেন, সেলফ কন্ট্রাডিকশন। এটা সব লেভেলে চিন্তা করতে হবে। যা হোক, আমি স্টেক হোল্ডার তো বললাম, ভোটে কারা আমার প্রিপারেশন দেখি। এটা আজকের এই অনুষ্ঠান, এখানেই আমি জিজ্ঞেস করতে চাই, এই সামনে যে ভোট, কবে ভোট আমি জানি না। মাঝে মাঝে বলে এই 25 ডিসেম্বরে দিয়ে দেবো, আবার কেউ বলে না 3 বছর লাগবে। আমি এমপি হইতে যাচ্ছি না, আমি কোনো পলিটিক্যাল পার্টির সদস্য না। লেট ইট বি ক্লিয়ার। এটাই আমার অ্যাডভান্টেজ, আমি সবগুলোকে ধুইতে পারি। স্যার পাল্টাছি, আমি কোনো পার্টিতে বিলং করি না। আমি 56,000 বর্গ মাইলের জন্য কথা বলবো, 18 কোটি 20 কোটি মানুষের জন্য। আরপিওটা সংশোধন করতে হবে। অথচ আমরা যে সকল গণতান্ত্রিক দেশ, পৃথিবীর সবচাইতে বৃহৎ যে গণতান্ত্রিক দেশগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে যুক্তরাষ্ট্র রয়েছে, যুক্তরাজ্য রয়েছে, সব জায়গায় আমরা দেখতে পাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা। সেখানে সমানুপাতিক একটা ব্যবস্থা রয়েছে এবং উচ্চকক্ষ রয়েছে। এমনকি আমরা যে রাষ্ট্রটাকে পছন্দ করি না, যারা আমাদের উপরে বিভিন্ন ধরনের শোষণ নির্যাতন চালায়, সেই রাষ্ট্রটিও সেখানেও একটা নির্বাচন পদ্ধতি রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট। আমরা ভালো দিকগুলো দেখি না, আমরা শুধুমাত্র মন্দ দিকগুলো অনুসরণ করার জন্য চেষ্টা করি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে যে সেমিনারটা করতে পারছি, যে মুক্ত মনে আমরা মন খুলে কথা বলতে পারছি, তার প্রেক্ষাপট রয়েছে হলো এখানে একজন সমন্বয়ক কথা বলেছেন, রক্ত, ত্যাগ এবং চক্ষু জীবনের বিনিময়ে আজকের এই ধরনের একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমি আজকের এই সেমিনার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে আমাদের এই নির্বাচন ব্যবস্থার যদি কাঠামোগত সংস্কার না হয়, তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যে আরপিওর মাধ্যমে এবং যে সকল অফিসারদের মাধ্যমে 18 সালের দিনের ভোট রাতে হয়েছে, যে অফিসারদের মাধ্যমে 24-এর যে ডামি নির্বাচন হয়েছে, ডামি প্রার্থী, ডামি এমপি, ডামি প্রধানমন্ত্রী, সেই অফিসারদের দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের দাবি হলো সুষ্ঠু সংস্কার লাগবে।
কাঠামোগত সংস্কার লাগবে। আমরা বলতে চাই আমাদের পৃথিবীর সবচেয়ে ভালো ভালো রাষ্ট্রগুলোতে যে ধরনের কাঠামো রয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের পার্লামেন্ট হওয়া দরকার, 500 আসনের একটি পার্লামেন্ট হওয়া দরকার। এবং আমরা চাই যেখানে সমানুপাতিক যে নির্বাচনের ব্যবস্থা, যার মাধ্যমে সকল ধর্ম, বর্ণ, অঞ্চল, সব ধরনের ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রাণবন্ত, একটি ক্রিয়াশীল একটি সংসদ যেন গঠিত হয়, সেই ধরনের কাঠামো আমাদের সংস্কার করা দরকার। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সামনে রয়েছে, আমাদের 2টি ইলেকশন সামনে আসতেছে। আমরা বলতে চাই আমরা যেন স্থানীয় নির্বাচনটাকে আগে করে দেখতে চাই যে আমাদের এই যে সংস্কারের মাধ্যমে কি ফলাফল অর্জন করতে যাচ্ছি। কাজের পরে যেন আমরা জাতীয় নির্বাচনটা করতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা করা দরকার। আমরা দেখেছি যে নির্বাচন যদি একদিনে হয় তাহলে আমরা সকল দিকে আমরা নজর দিতে পারি না। আমাদের একটা দাবি থাকবে নির্বাচন যেন ভিন্ন ভিন্ন দিনে করা হয়, তাহলে সর্বশক্তি নিয়োগ করে আমরা একটি সুষ্ঠু নির্বাচন নিয়ে আসতে পারবো। আমরা চাই যে এখানে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকল কালো টাকার মালিক শেখ হাসিনা ওই ফ্যাসিস্টদের কাছে যা বসে থাকছে যে আপনি যতদিন আছেন আপনার সাথে আমরা ততদিন থাকবো। সেই ফ্যাসিস্টদের এখন আবার দেখি আবার মানুষের সাথে মিশে তাদের স্লোগান বদলাচ্ছে। আমরা চাই আগামী নির্বাচনে এই কালো টাকার প্রভাব আমাদের দূর করতে হবে। এবং প্রয়োজন হলে এখানে একজন বক্তা বলেছেন যে প্রত্যেকটা দলের যে একটা ফিস নিয়ে আমরা যেন কেন্দ্রীয়ভাবে প্রচারণা করতে পারি, পোস্টার, লিফলেট সহ আমরা একটা সুন্দর কেন্দ্রীয় প্রচারণার ব্যবস্থা করতে পারি, তাহলে এই টাকার কোনো ইনভলভমেন্ট যেন না থাকে সে ধরনের ব্যবস্থা আমাদের করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আর একটা কথা আসছে, আমাদের এই নতুন নির্বাচন কমিশন উনি বলছেন যে সরকার যদি চায় তাহলে ফ্যাসিজম আসলে আমি কি করব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা বলতে চাই ফ্যাসিজমকে, ওই পতিত সরকারকে কোনোভাবে এই ইলেকশনে যেন আসতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আজকে এখানে আমাদের ঐক্য থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে যে সকল দল, মত, ধর্ম, বর্ণ সবাই মিলে যখন আমরা এই ফ্যাসিজমকে তাড়িয়েছি, তাদের মধ্যে আমরা এখন অনৈক্য দেখতে পাচ্ছি। তাদের কিছু কিছু নেতার মধ্যে আমরা যে ফ্যাসিস্টদের সেই সুর আমরা দেখতে পাচ্ছি। একজন নেতা বললেন যে যুদ্ধাপরাধের সেই বিচার চালু রাখতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা ধিক্কার জানাই যে ফ্যাসিজম 17.5 বছর যারা এই মিথ্যা কাল্পনিক নাটক করে ওই যুদ্ধ অপরাধের নাটক সাজিয়ে ফাঁসি দিয়েছেন নেতাদেরকে, তাদের সেই স্লোগান যদি আমাদের এই দলের মধ্যে বিভিন্ন দলের মধ্যে যদি এই ধরনের স্লোগান এখনই আসে, তাহলে নির্বাচনের পরে তাদের চেহারা কেমন হবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই। আপনাদের মধ্যে এই ধরনের বিভেদমূলক কথা বলবেন না, ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই। নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করতে চাই এবং সুন্দর একটি নির্বাচন আমরা করতে চাই। তাই যারাই বিভেদ সৃষ্টি করবেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই ছাত্র জনতা 5ই আগস্টে তাদেরকে যেভাবে ওই পতিত সরকারকে ধোলাই দিয়ে এই দেশ থেকে বিদায় করেছেন, আগামী দিনের জনতা আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আসুন আগামী দিনে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সকল কথা এই সেমিনার আলোচনা হলো, এগুলো ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে আমরা করার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন যেন আমরা করতে পারি, সেই ধরনের আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা একটা সুযোগ পাইছি এই ছাত্রদের জন্য, তাদের আমার সেলু, আমরা আমাদের শাসক নির্বাচন করার একটা সংস্কার করব। আজকে আলোচনা তার জন্য। সত্যিকার অর্থে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী একদিনের জন্য এত ব্যাপক দায়িত্ব গ্রহণ করতে পারে না, সম্ভব হয় না। তাই নির্বাচন হওয়া উচিত মিনিমাম 3 সপ্তাহে সুষ্ঠু নির্বাচন হয়, নিরাপত্তা নিশ্চিত হবে, জনগণ কেন্দ্রে যাবে, নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে।
যে আতঙ্ক থাকে ভোট দিতে পারবো কিনা, বা ভোট অ্যাকাউন্ট দিতে গেলে আমার ভোট পাবো কিনা, অন্য কেউ দিয়ে গেছে, এটাও হয়। আর আমাদের ফ্যাসিস্ট সরকার গত 3টা সময় যা করছে, লজ্জা। আজকে দেখেন তার এই অনৈতিক ভোটাধিকার চর্চা, আজকে সেই র্যাব নাই, সেই ডিজিএফআই নাই, সেই পুলিশও নাই। আতঙ্ক কিসের, তারা আসে না কেন? ওই আতঙ্কের মধ্যে থাকার পরে তো দেখেছি আমি জামাত ইসলামের লোক ফুস করে বের হয়ে গেছে, জিন্দাবাদ, বিএনপি বের হয়ে গেছে, মিছিল করছে। তারা তো করতে পারতেছে না, ওটাই ছিল তাদের শক্তি। জোর করে ক্ষমতা নিলে, ক্ষমতা দীর্ঘায়িত করলে দীর্ঘস্থায়ী থাকতে পারে না। যে অনাচার অত্যাচার করছেন, আগামী নির্বাচন করার আগে আপনাকে বিচার হইতে হবে। আপনার নিজস্ব সংবিধানের মধ্যে লেখা থাকতে হবে আপনি ফ্যাসিস্ট ছিলেন। এটা যখন আপনি আপনার নিজস্ব সংবিধানের মধ্যে লিখবেন, তারপরে আপনি বিবেচনা করা হবে। আপনি সকল প্রতিষ্ঠান ধ্বংস করছেন। কোন ব্যক্তি বা কোন দল যে আওয়ামী লীগের স্থাপন করবে, আমরা চাই না তাদের সমর্থন, তাদের আমার মনে হয় এই যে কমিশন, নির্বাচন কমিশন, এখানে সব আমলা ছাড়া কি কমিশন বানানো যায় না? এই আমলারাই তো দুষ্ট। আর নির্বাচন করবে কি রিটার্নিং অফিসার, সেও একটা আমলা, দায়বদ্ধতা থাকে। আমাদের এখানে একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে, বিশেষ করে জেলা পর্যায়ে নির্বাচন কমিশন, যাতে এখানে বারে বারে অ্যাডহক দিলাম সেই সুবিধা লোকদের খুশি করে দিয়ে আবার চলে আসলো, এটা হয় না। আমাদের সংস্কার যখন করতেই হবে, আমি মনে করি এইখানে ভাবার দরকার আছে। আমলা বহির্ভূত, আমলা ছাড়াই আমাদের নির্বাচন রিটার্নিং অফিসার। আমাদের সকল জাতিসত্তা, সাঁওতাল বলেন, চাক বলেন, মুরং বলেন, প্রত্যেকের প্রতিনিধি থাকতে হবে। তার অন্তত সংসদ সদস্য না, প্রতিনিধি হিসেবে আসবে, তার জাতিসত্তার কথা বলবে। একইভাবে আমি মনে করি আমাদের সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর 3 জন প্রতিনিধি থাকবে। আপনারা নিয়ে আসবেন ওই মমতাজ বেগমকে, লোক আনবেন, একটা কলঙ্কিত করবেন সংসদীয় এই মর্যাদা, আইন মর্যাদা, এটা যায় না। আমাদের 2টা কাজ করতে হবে। এই নির্বাচনে যারা দাঁড়াবে, তাদের সিলেকশন, তাদের প্রথমত শিখতে হবে আদর্শলিপি, অর্থাৎ সত্য কথা বলবো। এই একটা জিনিস জাতির জন্য দরকার, সদা সত্য কথা বলবো। তারপর হলো কি আপনাকে এই যে গাড়ি, ডিউটি ফ্রি গাড়ি, মানব কিছু মনে করেন না, ডিউটি ফ্রি গাড়ি, জমি এবং আপনাদের উন্নয়নের সহযোগী এখান থেকে বাদ দিতে হবে। এইটা ছাড়া আপনারা দেখেন, এটা যদি চলে যায় এমপি হওয়ার লোক পাবেন না। আপনার কেন পোস্টার লাগবে? আমি যদি ঢাকা শহরের থেকে মিরপুর থেকে যদি আমি আমার নোয়াখালী এলাকা বা রাজশাহী এলাকা নির্বাচন করি, আমি তো এখানে কাজ করবো না। ওই এলাকার লোককে আমি সিলেকশন করবো না। আমি তো চাই উন্নয়ন, জনপ্রতিনিধি। সব জনপ্রতিনিধি ঢাকার যাবে, সে ব্যক্তি হওয়ার আগে টিকিট দিয়ে, টাকা দিয়ে সে টিকিট কেটে, তারপরে যা সংসদীয় এলাকা পুরোনো ব্যক্তি করে তো টাকা দিয়ে কিনছে সে। আমাদের এই সংস্কার থেকে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। ব্যবসা করতে করেন, যারা এলাকায় কাজ করে, এলাকা সৎ ছিল, সবাই তারা চিনি, তার পোস্টার লাগবে না, তার খরচ হবে না, সবাই তারা জানে এলাকার এই লোকটা তাহলে আমাদের মঙ্গল, আমরা তাকে সুযোগ করে দিই। আমি মনে করি ভাই, এই সুবিধাগুলি কর্তন করলে আমরা যোগ্য লোক পাবো। আর আমাদের সংস্কারগুলি করতে হবে দীর্ঘমেয়াদী জন্য। এবং আমি মনে করি নির্বাচন একটা পবিত্র দায়িত্ব, এই দায়িত্ব আমাদের সবাই পালন করা উচিত। আর দেখেন আমরা সবাই চাকরি করলাম, ঢাকায় থাকি, একদিন নির্বাচন হলে আমরা একদিনের জন্য তো ছুটি নিব না, 3-4 দিন বাড়িতে থাকবো, উৎসব করবো, 3-4 দিন বেড়ানো করবো। তো 3 দিনের নির্বাচন হলে অন্তত এটা গ্রহণযোগ্য, মানে একদিন এটা কোনো কাম্য না। আর দণ্ডটা কঠোর হইতে হবে, যারা উৎসুকতা করবে এবং যারা কমিশন দায়িত্ব পালন অনীহা দেখাবে, ব্যর্থ হবে, কঠিন দণ্ডের মধ্যে আনতে হবে। আমি মনে করি আমরা নিজেদের নতুন সুযোগ দেখতে পাবো, নতুন দেশ পাবো, ইনশাআল্লাহ বিজয় হবে। তবে আমার মনে হয় এই মুহূর্তে দরকার এই নির্বাচন কি কাজ করলো, স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন দেখা যাক এদের যোগ্যতা প্রুভ হয়েছে কিনা। যদি প্রুভ হয় ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাবো। ধন্যবাদ। নির্বাচন করেছেন
নির্বাচন ব্যবস্থার কাঠামোগত সংস্কার আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয়। ডিফিকাল্ট মানে কি, নির্বাচন ব্যবস্থার কাঠামোগত নির্বাচন ব্যবস্থার কাঠামোটা কি? মুক্তা ফোনটা একটু নামাও। যারা যারা বক্তৃতা করলেন আমি শুনলাম আসবার পরে একটু দেরি হয়েছে, সেটা খানিকটা আমার দোষে আর খানিকটা ব্যস্ততার কারণে দুঃখ প্রকাশ করছি। ভাই ভাই বসেন। এসে যেটা শুনলাম সেটা হচ্ছে সবার আকাঙ্ক্ষার কথা, যাতে একটা ভালো নির্বাচন হয়, কি কি করলে একটা ভালো নির্বাচন হতে পারে। কিন্তু নির্বাচনের কাঠামোটা কি আমাদের দেশে? একটা নির্বাচন কমিশনের অধীনে বলা যেতে পারে সরকারের পরোক্ষ তত্ত্বাবধানে ভোটের ব্যবস্থা মনে হয়। তারপরে কাঠামোতে নির্বাচন কমিশন ইনভলভ আছে। নির্বাচন কমিশন মানে আবার সারা দেশের প্রশাসন। 5 জন কমিশনার মানে নির্বাচন কমিশন না, এটা একেবারে তৃণমূল পর্যায়ে, যেখানে একটা চৌকিদার পর্যন্ত ডিউটি করে, সেটাও এই কাঠামোর মধ্যে। পুলিশ ব্যবস্থা পুরোটা নির্বাচন ব্যবস্থা, আর্মি পার্সিয়ালি থাকে, বিজেপি পার্সিয়ালি থাকে, কোনো কোনো ক্ষেত্রে তারা স্ট্রাইকিং ফোর্সের জায়গায় যায়। মানে সবগুলো মিলে কি কাঠামো? আপনারা যে আলোচনাগুলো করেছেন সেগুলো রিভিউ পরিকাঠামো বলবো, কিন্তু ওইটাই যে কাঠামো এরকম না। আর কাঠামোগত সংস্কারের খুব বড় আলোচনা, বড় কেন, তেমন ব্যাপক আলোচনাই আমি আজ পর্যন্ত শুনিনি। যারা নির্বাচন ব্যবস্থার সংস্কারের উপরে পড়াশোনা করছেন, প্রস্তাব তৈরি করছেন, সেগুলো দেবেন। বিশেষ করে ধরেন ফজলুল মজুমদার ভাই, ওনার সঙ্গে আমার এর মধ্যে 2-3 বার দেখা হয়েছে অনুষ্ঠানে। জিজ্ঞেস করেছি, কথা বলবার পরে আমার মনে হয়েছে অজস্র লেখা তুলে এর উপরে লিখেছেন গত কয়েক বছরে। এই লেখাগুলোর বাইরে খুব কিছু তার প্রস্তাবনার মধ্যে নাই। ধরে নেন, আমি যদি এরকম আপনাদের বলি, কি এক্সপেক্ট করেন? খুবই চমৎকার একটা নির্বাচন হবে, এখন তো জবাবের সাথে দিতে পারবেন না। নিজের মনকে জিজ্ঞেস করেন, এক্সপেক্ট কি করেন? খুবই চমৎকার একটা নির্বাচন হবে, যেই নির্বাচনে আমরা সবাই যারা অংশ নেব তারা সরকার 100% সন্তুষ্ট হতে পারব। বাংলাদেশ এমনি একটা সংশয়বাদী দেশ, বাংলাদেশ সন্দেহপ্রবণ দেশ, বাংলাদেশ অবিশ্বাসের দেশ, বাংলাদেশ নির্বাচনের দেশ। অনেক বড় বড় গুণ আছে আমাদের, সেটা আমি বলছি না, কিন্তু আমাদের দুর্বলতার কথাগুলো বলছি। দেখেন, 5 তারিখে সরকার বদলাবার সাথে সাথে আরো অনেকগুলো জিনিস বদলেছে, আমরা দেখেছিলাম। যাত্রাবাড়ি বদলেছে, ফুলবাড়িও বদলেছে, যত বড় বড় বাস স্টেশন আছে বদলেছে, দেখেছেন? রেল স্টেশন বদলেছে, ইউনিভার্সিটি কাঠামো বদলেছে, প্রশাসন বদলেছে, বহু জায়গাতে এরকম বদলেছে। নীরবে নিঃশব্দে, প্রায় বৈপ্লবিক। ওতে গুণগত পরিবর্তন কি হয়েছে আমরা জানি না এখন পর্যন্ত। এই ব্যাপারটা চলে কেন? সবাই বলছেন প্রশাসনের কোনো পরিবর্তন হয়নি, যারা ছিল তারাই আছে, তোর বড়ি করা খারাপ বড়ি তোর। পুলিশের মধ্যে এমন কোনো পরিবর্তন হয়নি, যারা পালিয়ে গেছে ফিরে আসেনি তারা তাদের জায়গাতে আপনি নতুন লোক দেবেনি। কিন্তু সেইখানে গুণগতভাবে খুব ভালো কিছু দিয়েছে। যেমন ধরেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন দিয়ে সরকার সব জায়গায় করেছেন, একটা খুবই কোয়ালিফাইড লোক আপনি দিয়েছেন, আমরা তার কোনো প্রতিবাদ করি। এখন পর্যন্ত বিচারের ক্ষেত্রে তিনি কোনো উল্টোপাল্টা করেছেন তা তো আমরা দেখিনি, আর উল্টোপাল্টা করবার মতো পরিস্থিতি তার হয়েও নি সম্ভবত। যদিও আমি একদম নিশ্চিত নই তার যে কটা জাজমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যেও কেউ বিতর্ক টিতর্ক করতে পারে কিনা, হয়তো করেনি। ধরেন জয় বাংলা নিয়ে তো একটা বিতর্ক হতে পারে, জয় বাংলা নিয়ে আমাদের বিতর্ক ছিল না। এইরকম জাজমেন্ট, কোনো মামলার ক্ষেত্রে জাজমেন্টের ব্যাপারে তারা কোনো কিছু বলেননি। কিন্তু এটা ঠিক, বিচার ব্যবস্থার পরিকাঠামোর মধ্যেও দখলদারিত্ব চলেছে, এখনো চলছে। জিজ্ঞেস করেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে
মাফ করবেন, অন্তর্বর্তী সরকারের কাছে, তারা বলবেন যে কি করবো, এটাই তো আছে, আমরা তো এগুলো বদলাবার ঢুকিতে পারছি না, 15 বছর ধরে তারা আছে। তার মানে সেটা যে বদলেনি সেটা তারা নিজেরা স্বীকার করছে, এবং এই বদলাবার কোনো পদ্ধতি বা কিছু যে তারা এখন চিন্তা করছেন এরকম কিন্তু না, নতুন কিছু না, এইটা নিয়েই তারা এই কাজটা করবেন বলছে। কত বড় বড় ঘটনা ঘটেছে সচিবালয়ের মধ্যে, সেগুলো তাদের মধ্যে স্পেকুলেশন আছে, জবাব নেই। অনেকে এরকম বলছেন, মানে থানার ওসির কাছে যান, জেলার ডিসির কাছে যান, একটা প্রশাসনিক ব্যাপারে প্রতিকার যান, তারা আপনার কথা শুনলে যুক্তিটা মানবেন কৃষ্ণকালে, কারণ তিনি জানেন আপনি চলে যাওয়ার পরে যিনি আসবেন তিনি এর পরে ক্ষমতাশালী হওয়ার সম্ভাবনা, উনি যদি বিরোধিতা করেন তাহলে আপনার কাজ হচ্ছে না। তো তার মানে কি তখনও তিনি যেরকম করে বলবেন সেই রকম করে নির্বাচন হবে? আমি আমার কথা কি বোঝাতে বলেছি, রিপিট করবো? এইরকম একটা সংশয়ের জবাব যেমন আপনারা শুনে চুপ করে থাকলেন, আমি এ পর্যন্ত যতগুলো জায়গায় এই প্রশ্ন তুলেছি প্রায় সবাই চুপ করে থেকেছেন, অনেকে একজন আরেকজনের দিকে তাকিয়েছেন, অথবা কেউ কেউ কোনো দিকে না তাকিয়ে উপরে কড়িকাঠের দিকে তাকিয়ে, বিকজ দে আর হেল্পলেস। প্রায় ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয়েছে যে এই প্রভাব এত শক্তিশালী যে অনেকে এরকম করে বলছে, তাদেরকে বলেছে ভাই কি পরিবর্তন হলো, আপনারা যে এত বড় বড় কথাবার্তা বললেন আমরা তো সেটা করছি, এটার প্রভাব নির্বাচন ব্যবস্থার উপরে পড়বে না? আপনাদেরকে হতাশ করে ফেলছি, নিরুৎসাহিত করে ফেলছি? একটু তো হচ্ছে নি, পজিটিভ কথা তো বলিনি। আচ্ছা পজিটিভ বলবো কি, বানিয়ে বানিয়ে বলবো নাকি? যা রিয়েলিটি আছে বলবো না, কিন্তু এই রিয়েলিটির মধ্যে কোনো ফাইন লাইন দেখতে পারবে, কিন্তু সেটাই দেখতে হবে। এই এত বড় যে একটা অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের মধ্যে প্রথম দিনই কেউ দেখেননি যে ফাইন লাইনটা কি। আমি আপনাদের বলি, অত বড় ঘটনার পরে বোধহয় 3 দিনও যায়নি, তখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিশাল সমাবেশ ডেকেছে। সবাই বলেছে এখনই আবার এত বড় সমাবেশ ডাকবার দরকার কি, কিন্তু ওরা ডেকেছেন এবং ডেকে বলেছেন 3 মাসের মধ্যে ভোট দিতে হবে। তখন পর্যন্ত, এবং আমি আমার মতের কথা বলছি, এখন পর্যন্ত সারা দেশের মানুষের কাছে ওই দলটা হলো সবচেয়ে জনপ্রিয়। অথচ ওই বক্তৃতা দেবার পরে নীরবে নিঃশব্দে প্রায় সমস্ত মানুষ প্রতিবাদ করেছে। সেই কারণে তাদেরকে আর কয়েকটা দিনের মধ্যে বলতে হয়েছে যাক 6 মাসের মধ্যে করতে হবে, এবং সেটাও একটা অবাক ব্যাপার, 6 মাসও মানুষ অ্যাকসেপ্ট করে। অতএব ওই কথাও বলতেছে, তারপরে বলা হয়েছে যৌক্তিক সময় পরে নির্বাচন। আমি বলছি ফাইন লাইনটা হচ্ছে এই, কেবল পলিটিক্যাল মাসল দিয়ে যেতে যাচ্ছে না। যদি জেতা যেত তাহলে 3 মাস 3 মাসই হতো, 6 মাস 6 মাসই হতো। যৌক্তিক সময় পরিবার করে মানুষ বলেছে প্যাচ তো একটা রেখেই দেওয়া হলো, যৌক্তিক মানে কি, কতদিন সেটাও বলতে হবে। তার মানে জনগণ এখন রাজনৈতিক দলকে নেতৃত্বকে লায়াবল করতে শিখেছে, হয়তো থিওরিটিক্যালি বুঝেনি, কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন আছে, তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে, যেটা সে মনে করে যেটা হওয়া উচিত সেটা না হতে দেখলে সে পাল্টা প্রশ্ন করতে পারছে। আমি মনে করি আমাদের ওই জায়গাতেই নামতে হবে। যারা এরকম করে বলছেন একটা বিশাল পরিবর্তন এখন হয়ে যাবে, সবসময় আশা করা ভালো তো না, আশা ছাড়া কি ভালো আছে, কিন্তু আশা হতে হলেই বলে যাবে যে এরকম না, কারণ আমাদের আশা তো প্রতিবারই হতে হচ্ছে। এই পর্যন্ত যত বিশাল বিশাল আন্দোলন করেছি, তখন যে আশাগুলো চোখের সামনে ঝুলতে থাকতো, আস্তে আস্তে সেই আশা সব মরে গেছে। আমরা বেঁচে আছি না, যাতে এগুচ্ছে না, চলছি না সামনে, এরকমই ব্যাপারটা। এখনো আশাটা সামনে রেখে লড়াইটা করতে হবে, এবং সেই লড়াইটা ঠিক মতো করতে পারতে হবে। আরো একটা বিষয় বলি, সেটা হচ্ছে মানে যাদের কাছে মনে হচ্ছে এই নির্বাচনে খুব গুণগত পরিবর্তন হবে না, কিন্তু আমি মাহমুদুর রহমান মান্না কেন জানি ভাবি যে এইরকম হতে পারে। বহু জায়গাতে মার্কা পারবে না, ভালো মানুষ, গুণ মানুষ তাই পছন্দ করে। হয়তো দেখবেন যে বড় মার্কা বিশাল বিশাল মিছিল করছে, কিন্তু ভোট পাচ্ছে যার অনেক বড় মিছিল হয় নাই, কিন্তু লোকে মনে করে এই লোকটা ভালো, তাকে ভোট দিয়ে দেবে। উনি জিতবেন কিনা তাও আমি বলছি না, কিন্তু ভোটের ব্যবধান যে হবে সেটা আমার এতদিনকার অভিজ্ঞতা, আমার 6 সেন্স
পেছন থেকে কেউ আমাকে বলছে এই পরিবর্তনটা হবে, আমি নিজে এইরকম জিনিস দেখছি। আই এম এ ভেরি স্মল ম্যান, অনেস্টলি। আমি কিন্তু কোনো বিনয় করছি না। আমি মনে করি না যে আমি দেশের বিশাল একজন নেতা, আমি খুব একজন জ্ঞানী লোক, আমি অসম সাহসী একজন বীর, এগুলো ফোকাস। মানে এরকম হয়েছে না যে একটা গল্প শুনেছে, মানে সাগরের মধ্যে ডুবে একজন মানুষ ডুবে গেছে, জাহাজের মধ্যে সবাই হইচই করছে, একটা লোক ঝাঁপ দিয়ে ডুবছে, লোকটাকে উদ্ধার করেছে। পরে জিজ্ঞেস করছে, সত্যি আপনাকে ধন্যবাদ দিতে, আপনি কত সাহসী। ও বলেছে, ভাই আমি বুঝতে আমাকে ধাক্কা দিতে পারি, আমি তো নাম্বার ছিলাম না। আমার বিষয়টা হচ্ছে দেখছি, যা যখন মানতে পারছি না তখন বলছি, তখন আমার হিসাবের মধ্যে থাকছে না আমার কি পরিণতি হবে, আমি বলছি, এখনো বলি তাই। এবং এই কারণে আমার বন্ধু শত্রু হয়ে যেতে পারে, আমার সৌভাগ্য বন্ধু শত্রু হচ্ছে না। বন্ধুরা বুঝতে পারছে আমি যুক্তির সাথে বলছি, এবং আমি মনে করি বলাটা চালিয়ে যেতে হবে। আমি ডক্টর ইউনূসকে খুব সাপোর্ট করি যখন উনি বলেন আপনাদের কথা বলেন, যা বলতে চান তা বলে, আমাকে সমালোচনা করতে সমালোচনা করেন, নাহলে আমি ভালোভাবে শিখবো কীরকম করে। উনি যদি কথা বানিয়েও বলেন তবু কথাটা ভালো, অতএব কথাটা বলতে হবে। এবং সেই কথাই বলছি, মানুষকে তো এখন সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন খুব ভালো হওয়া দরকার, আমি তো মানি, সবাই মানি। যার কাছে যান তিনি বলবেন নির্বাচন ভালো হওয়া দরকার। আচ্ছা, 70 নির্বাচনটা কেমন হয়েছিল? খুব ভালো না? বাঙালি জাতির জন্য একটা অবিস্মরণীয় ঘটনা। কিন্তু কোন কোন ভোটার তো 10-20টা করে আমি নিজেই দিয়েছি কতগুলো ভোট, আমি বুঝি না ভোট মানে বেশি ভোট মানে আর একবার যাও, কালিও লাগে না, কিছু ঘুরে বেড়াচ্ছি। ওই ভোট তো আমি চাচ্ছি না, আমি জেনুইন ভোট চাচ্ছি। মানুষ যাতে বোঝে, শেখে, এবং মানুষ যেন বোঝে তার রেসপন্সিবিলিটি। সে যে একটা ভোট দিচ্ছে, এই ভোটের বিনিময়ে সে এই দেশের মালিক হচ্ছে, এই দেশের শাসক হচ্ছে। ওইটা যদি সে না শিখতে পারে, এই শিক্ষা কি দেওয়া হচ্ছে কোথাও? বোঝাচ্ছে যে তোমার দায়িত্ব কি এই ভোটের মধ্যে না। এই যে কেউ কেউ বলেছেন, আমিও বলেছি, এবং যারা বলেছেন তাদের ধন্যবাদ দিই, সংস্কার নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে না, 100টা পণ্যের উপরে ভ্যাট আজকে চালু করে দিয়েছে। আবার কিসের সংস্কার? ওটাই তো সংস্কার। খাওয়া বা না খা, মর বা না মর, আমার তো IMF কে মানতে হবে। পিওরলি সবাই বলেছে IMF এর সাজেশন, সেটাতে চলছে। এরপরে ওয়ার্ল্ড ব্যাংকের সাজেশন দেবে, তাই হচ্ছে। তাহলে সংস্কার মানেটা কি? যে কোনো ভাবেই বলেন না কেন, যেরকম করে বিপ্লবটা কি, যদি কোনো বিষয় বা বস্তুর গুণগত রূপান্তর হয়, পরিবর্তন হয়, তা না হয় পিলা কিন্তু বিপ্লব কিংবা তাকে একটা গুণগত রূপান্তরের কথা বলতে থাকে না। আমরাও যখন সংস্কার করছি তার মানে কি, জিনিসটা এখন যাচ্ছে তার চাইতে ভালো করতে চাই। সেরকম কি হয়েছে? সেরকম যদি সেরকম যদি কোনো কিছু হয়, তাহলে আমাকে নিশ্চিতভাবে বলতে হবে ওই বুঝে থেকে যাবে। এই গভর্নমেন্ট কি করবে এখন? সংস্কার করবে? আপনি ইলেকশন মানে নির্বাচন কি বলে কাঠামোগত ব্যবস্থা বলেন, কিংবা সংবিধানের সংস্কারের কথা বলেন, বা 1915 যে কমিশন করা হয়েছে প্রত্যেকটার কথা বলেন, কোন কমিশনের কোন রাইট নাই সংসদে ছাড়া সেগুলো পাশ করতে পারবে না। এটা একটা রাজনৈতিক দল পজিশন নিয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমরা 40টা পার্টি বসলাম, বসবার পরে ধরেন 4টা পয়েন্টে একমত হয়েছি যে এই কটা ব্যাপারে সংস্কার করা যায়, করা যাবে, সে করা সেটা। ওনারা এটার কোনো জবাব দিচ্ছেন না। মানে এই জবাব দিলে তো মানতে হয় যে সবই পার্লামেন্টের মধ্যে যেতে হবে, ওর কোনো কথা নেই। ওনারা নিজেরাই বলছেন 2 টার্মের বেশি, 2 কনজিকিউটিভ টার্মের বেশি প্রাইম মিনিস্টার হওয়া যাবে না। তো এটা আমি আইন বানিয়ে দিতে পারি না। আইনটা কিরকম করবো? এলোফোর মতো একদিন দেখ নেক্সট পার্লামেন্টে যাওয়ার পরে এইটা আইনে পরিণত হবে অটোমেটিক্যালি, বিকজ আমরা সবাই এগ্রি করছি। এর উদাহরণ আছে না, শাহাবুদ্দিন সাহেবকে আমরা কি করেছিলাম? প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছিলাম, রাষ্ট্রপতি থেকে আবার প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছিলাম, বিকজ ন্যাশনাল কনসেনসাস ছিল। এখন আমরাও বলছি জাতীয় ঐক্যমত যদি হয় তাহলে সবই করতে পারি। কনস্টিটিউশন তো কেবল একটা রিটেন দলিল না, কনস্টিটিউশন দ্য উইল অফ দ্য পিপল। এখন জনগণ যদি এক কথায় বলে যে এই আমাদের ইচ্ছা, তাহলে সেইটা বাস্তবায়ন করব, সেটার পথে কনস্টিটিউশন বা কোনো বিধান আইন বাধা হতে পারে না। কিন্তু আমরা তা বলছি না। ডক্টর ইউনূস যখন বলেন যে ঐক্যমতের ভিত্তিতেই আমাদেরকে সংস্কার করতে হবে, তখন ঠিকই কথা বলেন।
জোর করে করবেন রিকাপিশ, আপনি দিতে পারবেন? দেবেন না। যদি ঐক্যমত্য না হয় তাহলে কি? ইউনূস সাহেব কি বলেছেন? আমি ভোট দিয়ে চলে যাবো। আচ্ছা, যদি ইউনূস সাহেব ভোটের আগেই চলে যায় তাহলে কি হবে বলেন তো? ওনার এমন মেজাজ খারাপ হয়ে গেলে দূর যেতে কিচ্ছু হবে না, আমি থাকবো না। যদি চলে যায় তখন কি হবে? একটাই হয়ে আছে, তখন মার্শাল্লাহ হতে হবে, গভর্নমেন্ট করা থাকেনি, আর করা যাবে না তো। অতএব প্রত্যেকটা দলকে এখন থেকেই একটু বুঝে শুনে চলা উচিত, মেজাজ টেজাজ কম দেখা উচিত, হাবভাব কম করা উচিত। আপনি যেই হন, যত বড় হন, আপনাকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে হবে। এটা জোরে করে বলতে হবে আমাদেরকে, এবং শক্তি নিয়ে, সাহস নিয়ে বলতে হবে। আপনি যত বড় হন, আপনি জনগণের ইচ্ছার বাইরে যেতে পারবেন না। আর মানুষকে বলেন, আপনি যে ভালো কোনো কিছু চান কখন পাবেন? খালি সংস্কার সংস্কার বললে তো পাবেন না। আপনি পাবেন আজকে যে সংস্কার হচ্ছে, সেই সংস্কার এর পরে কোনো পার্টি যদি 2/3 পেয়ে যায়, অথবা কোনো পার্টি যদি একটা বন্ধু জুটিয়ে দিতে পারে, সেটা যে 2/3 হয়ে যায়, তো সবই বাতিল করে দেবে। ধরেন আগেই সংস্কার হবে, তারপর তো বাতিল করে দিতে পারে। তার মানে কোন গভর্নমেন্ট যাচ্ছে ক্ষমতায়, কোন পার্টি ক্ষমতায় যাচ্ছে, এইটা আপনার জন্য পাইতে হবে। জনগণকে বলতে হবে তুমি সেই লোককে ভোট দাও। খালি ভদ্রলোক, ভালো মানুষ, সত্যি কথা বলছে, এগুলো নয়। যিনি কমিট করছে এই বিষয়গুলিতে, যে দলের উপরে আপনি নির্ভর করতে পারেন, বিশ্বাস করতে পারেন, তাকে ভোট দিতে হবে। আমি কি ভোটের ক্যাম্পেইন করছি? করবো না কেন? কিছুদিন পরে ভোট তো হবে। সেই ভোটের সময় আমি বলতে পারবো না ভালো লোককে ভোট দাও? যে মানুষ তোমাকে ভালোবাসে, যার অঙ্গীকার তোমার প্রতি আছে, যে অঙ্গীকার রক্ষা করার মতো, যে 420টা ধাপ্পা বাঁধা, কোনো ধাপ্পা বাঁধতে বলতে পারবো না। কেন বলতে পারবো না? সেটাও আমার সংস্কারের অংশ। রাজনৈতিক দলগুলো যদি নিজেরা না বদলায়, কোন লক্ষণ দেখছেন যে দলগুলো বদলাচ্ছে? আমি তো দেখি না। যে যত ভালোবাসায় ভালোভাবে কথা বলে না কেন, মুখে শেখ ফরিদ বগলেই আছে। যদি if you can read between the lines, you can read what he means. না বোঝার তো কিছু নেই। কেউই নিজের জায়গা ছাড়েনি। অথচ আপনি দেশ যদি করতে চান, তাহলে প্রত্যেককেই হয়তো কিছু কিছু জায়গা ছাড়তে হবে। যদি আপনি বৃহত্তর ঐক্য করতে চান, একটা বড় কিছু করতে চান, কিন্তু সেই রকম করা হচ্ছে না। কে করবে এটা? একটা হতে পারতো, এখন যেহেতু গাড়িটা চালাচ্ছেন ডক্টর ইউনূস এবং তার সরকার, তারা করবেন। ডক্টর ইউনূস এমনিতে তো আমাদের ফাদার ফিগারের মতো। ফাদার ফিগার মানবেন না যিনি, তিনি তো নাই। বাকি যারা আছে তারাও কি মানে না? বাকি যারা আছে তাদেরকে অন্তত ফর দি টাইম বিং মানতে পারবে না। এবং ডক্টর ইউনূস কি সেরকম জায়গায় যেতে পারবেন? ধরেন, যেহেতু ইসলামিক কনস্টিটিউশন না হলে জানবেন, আমি খালি হাত এদিক দিয়েছি, কোনদিকে সরাসরি দিইনি। আমি কাউকে ইমপ্লিকেট করতে চাচ্ছি না, কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের দেশে কনস্টিটিউশন নিয়ে একদম ডায়াগোনালি অপোজিট ভিউজ আছে না? আমি যেমন ধরে নতুন কনস্টিটিউশন করতে হবে, আমি তার পক্ষে কখনো যাইনি। কেন যাইনি? আমি জানি যদি ভাঙেন তাহলে জোড়া লাগাতে পারবেন না। এরকম করেই মতের পার্থক্য হয়ে যাবে। তারপরে দেখবেন তখন আর আলোচনার মধ্যে পারে রাজপথে কে কত বড় মিছিল করতে পারে, এই কনস্টিটিউশনের পক্ষে, এই ধারার পক্ষে, এই ধারার পক্ষে। ওইটা যদি লেগে যায় তো দেশ খুল্লায় চলে যাবে। কে কন্ট্রোল করবে বলে? যদি আমরা ডক্টর ইউনূসের বসে ভরসা করতে পারতাম তাহলে খুব ভালো। আমি ভরসা করতে চাই। উনি আমার সরাসরি টিচার ছিলেন, কিন্তু আমি জানি উনি ইকোনমিক্স ভালো পড়াতে পারলেও পলিটিক্যাল সায়েন্স ভালো পড়াতে পারবেন না। দৌড় দিচ্ছি না তাই হয়তো এখন ভালো ক্রিকেট প্লেয়ার যে ভালো ফুটবল খেলবে, সে কথা চাই যে আপনি কিরকম করে হবে। ওই কারণে আমাদের নিজেদেরও দায়িত্ব নেওয়া দরকার ছিল। আমরা সবাই সবার গার্ডিয়ান, সবাই সবার টিচার, সবাই সবার ছাত্র। আমরা প্রত্যেকে মিলে এই জিনিসটা করব। এই বোধটা যেটা হওয়ার কথা ছিল 5 আগস্টের পর থেকে, সেই জায়গায় কিন্তু আমরা যাই। আচ্ছা, আপনারা এই যে উদ্যোগ নিচ্ছেন, সেমিনার করছেন, আমি আগের একটা সেমিনার আসছি, প্রথম দিন কি বলবো বুঝতেই পারিনি ঘটনাটা কি করছে আপনারা। আজকে যে পুরোপুরি বুঝতে পারছি সেরকম না, কিন্তু মাঝে মাঝেই আমার মনে হচ্ছে একটা ভালো কাজ করছে। এটা দরকার, তো বেশি ডিসকোর্স দরকার, আরো বেশি কথা বলে। আমি আপনাকে দেখতে পারি না, কিন্তু তারপরেও আপনার কথা আসলে আমার কথা চেয়ে ভালো হতে পারে। তো কোপার্নিকাস যখন বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে হয়, বেচারার ফাঁসি হয়েছিল, কিন্তু হি ওয়াজ রাইট। সত্যটা মেজরিটি মাইনরিটির উপরে নির্ভর করে না। আমি বারে বারে বলি, ডেমোক্রেসি ইজ এ রুল অফ মেজরিটি, কিন্তু ট্রুথ ইজ নট এ ম্যাটার অফ মেজরিটি অর মাইনরিটি।
সত্য নির্ভর করে একেবারেই ব্যক্তি, বিষয়, বস্তু, চিন্তা নিরপেক্ষ। সত্য সত্যই। আমি যে গণতন্ত্রের চর্চা করি, আমি কিন্তু সত্যের অনুসন্ধান করি, সত্যের আশ্রয় করি। আমি যদি দেখি যে এটা সত্যি, তাহলে আমি তাই মানবো, যদি সেটা সেই মুহূর্তের জন্য মেজরিটির ওপিনিয়ন নাও হয়। কারণ গণতন্ত্র মিথ্যার উপর দাঁড়াবে না। তাহলে আমারও এইটা বুঝতে হবে। ধরেন আমি সংখ্যানুপাতিক ভোট সমর্থন করতাম, ভাই করতাম কেন, এখন করেন না? এখন করতে গিয়ে দেখি যে এই যে আপনারা বলছেন না স্বৈরতন্ত্র আর ফিরে আসতে পারবে না, আমি দেখি আবার অনেক বেশি ভোট পেয়ে যেতে পারছি। আমি বলেছি দাবি করি কি বলবেন আপনারা আমাকে, আমি এটা জানি না, কিন্তু পলিটিক্স ইজ নট জাস্ট আ কি বলে এটা চ্যারিটি নয়, এটা বদান্যতা নয়, মহানুভবতা। এটা একটা প্র্যাকটিক্যাল অ্যানালিসিস অফ দি প্র্যাকটিক্যাল সিচুয়েশন, এবং তার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত করবেন কোন কাজটা করলে এই মুহূর্তে এটা সামনে যেতে পারে। একজনের মতো সত্য বলে, কিন্তু তারপরে আপনি সেটাকে কাজে লাগাতে তখন পারছেন না। এখনকার লড়াই আমি খুব স্পষ্ট করি, পুরা সেপ্টেম্বর, পুরা জুলাই আগস্ট ছিল বিদ্রোহের মাস, পুরা আগস্ট জুলাই ছিল অন্যায়ের বিরুদ্ধে জীবনদানের মাস এবং জীবন দিয়ে আমাদের জীবন ফিরে পাওয়ার মাস। এখন তো ওই লড়াই না, এখন যে লড়াই সেটা বুদ্ধিবৃত্তিক লড়াই, এখন লড়াই জ্ঞানের লড়াই, এখন লড়াই হচ্ছে আরো বৃহত্তর দৃষ্টিভঙ্গির লড়াই। এটা যদি না হয় তাহলে দেশটা করবেই না। এটা যদি না হয় তাহলে আমি যে দেশ চাই, আমরা যে দেশ চাই, সেই দেশ হওয়ার তো সম্ভাবনা নাই। আপনি অজ্ঞানতা দিয়ে দেশ করতে পারবেন? আপনি পশ্চাৎপদতা দিয়ে এগিয়ে যেতে পারবেন? এগুলোর সুযোগ নাই। এই জন্যই ডিসকোর্স বলছি। আমাদের সাথে যখন কথা হয়েছে ডক্টর ইউনুস, তখন বলেছি স্যার আপনি লোকের সাথে কথা বলেন কেন জানি আমার মাঝে মাঝে বলেন ডক্টর ইউনুস পলিটিশিয়ানদের সাথে কমফোর্টেবল না। আমি বি রং, কিন্তু আমার মনে হয় না, হলে উনি কথাই বলেন। আমি আমার ছাত্র ছিলাম, খুব ভালো সম্পর্ক ছিল। একদিন ফোন করে আসবো তো একটু কথা আছে, কিছু বুঝতে চাই, ডাক্তার নিয়ে আসেন। আমি বলছি আমাকে ডাক্তার কথা বলতে হবে না, ডাক্তার কোনো ক্ষতি হচ্ছে না, আমি আমার মতো ভালো আছি। কিন্তু উনি কাউকেই তো ডাকছেন না। এই যে 15টা কমিশনগুলো রিপোর্ট দেবে, সেই রিপোর্টগুলো নিয়ে আবার নতুন করে বিতর্ক লাগবে না? সমস্ত প্রক্রিয়া আমাদের আপত্তি চিহ্ন করবে। আগেই যদি কথা বলতেন, বলবার পরে যদি রিপোর্ট তৈরি করতেন, তাহলে কি একটা ফেজ এগিয়ে থাকতেন না? এই প্রস্তাবটা দিয়েছিলাম, উনি কিন্তু রাজি হলেন যে হ্যাঁ এটাই করা দরকার, কিন্তু সেটা হলো না। এখন আবার কি করেছে, যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবেন, যারা পড়বেন সরকার ওনারা আমাদের সাথে কথা বলবেন। যিনি লিখলেন তিনি একটু বেশি জানেন, এরকম ধরবেন না, তিনি যিনি লেখেননি উনি পরে আগে নিজে বুঝতে হবে, তারপর নিজে যুক্তি তৈরি করে আমার সাথে কথা বলতে হবে, তার আগে আমি তার পাল্টা যুক্তি তৈরি করে ফেলবো। কিন্তু যিনি লিখেছেন উনি লিখবার সময় তার মনের মধ্যে পুরো বিষয়টা ওয়ার্ক করেছে এবং সেইটার ভিত্তিতে তিনি আমার সাথে কথা বলতে পারবেন। আমি ঠিক বুঝছি না এই যে ডিসকোর্সের কথা বলছেন, অথবা এই যে ধরেন মানে ঐকমত্য তৈরি প্রক্রিয়ার কথা বলছেন, এটা আবার যে একটা সাব কমিটি, একটা কমিটি করেছে, তার চেয়ারম্যান হচ্ছে গুড। উনি যদি মনে করেন যে আমি এটা নেগোশিয়েট করতে পারবো, আমি একটা ভালো আরবিটার হতে পারবো, আমি ভালো সলিসিটর হতে পারবো, সবার সাথে কথাবার্তা বলে যতদূর সম্ভব ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে গেলেন, যতদূর ঐক্যমত্য হবে নিশ্চিতভাবে দেশ ততদূর এগিয়ে যাবে। কিন্তু যে ঐক্যমত্যটা হবে না, যদি মনে করেন আগামী সংসদের জন্য ছেড়ে দিলাম, সেই সংসদে আলোচনা করবার সুযোগ পাই না, তাই কে জানে। সেই সংসদে যারা যারা থাকবে তাদের নিজের কাছে কত রকম এজেন্ডা থাকবে, নতুন নতুন করে তৈরি হবে, তা জানি না। মানুষ যে রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস রাখতে পারছে না কেন? অতীত দেখেছে বলে তো, সেই অতীতের ছাপ এখনো দেখে বলে তো। এমন নয় আশাবাদী হতে পারি না এরা এরকম করবে না, আরো ভালো কিছু করতে পারে, সেই রকম দেখা যাচ্ছে না। ডক্টর ইউনূসের প্রতি সাপোর্ট চাই না। উনি ট্রাকে পণ্য বিক্রি করা বন্ধ করে দিয়েছে, সাপোর্ট করার কাজ তাও তো মানুষ সরকারকে সমর্থন করে। এখন তো বিরোধিতা করছে না, একটাই কারণ, তারা মনে করে এই লোকটা দল করে না, বান্ধা নেই। মানুষ মনে করে যে উনি রাজনীতি করে, ঘোষণা দিয়েছে আমি রাজনীতি করি না, ভবিষ্যতে ক্ষমতায় যাবো না। তার মানে ক্ষমতায় থাকবার জন্য ফন্দি ফিকির করবে, নতুন নতুন চাল দেবে, এরকম দেবে না। তার যদি না যায় তাহলে তো তাকে বিশ্বাস করা যায়। এটাই হলো মানুষের প্রধান কথা। উনি খুব ভালো দেশ চালাচ্ছেন, উনি দেশের অর্থনীতি অনেক অগ্রগতি করেছেন, উনি দৈনন্দিন জীবনযাত্রায় মানুষের জীবনকে অনেক সহজ সুন্দর করেছেন, এরকম কোনো ঘটনা হয়। তারপরেও কিন্তু মানুষ তাকে সমর্থন করছে। কথা লক্ষ্য করবো না, কারণ বলতে বলতে অনেক কথা বলা যায়। মানে আমাদের ক্রাইসিসটা এতই হয়েছে যে এই ক্রাইসিসের উপরে একটু
ক্রাইসিস অফ আমি যত বলবেন ততই বলা সম্ভব এবং বলা উচিত। আমি আবার বলি, এই দেশের একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। কনস্টিটিউশন নিয়ে গ্রামের মধ্যে আলোচনা করছে, কনস্টিটিউশনে ঢাকা শহরের মধ্যে আলোচনা করছে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব কাকে বলে। আমি তো প্রথম মনে করতাম এইসব কঠিন কঠিন কথা আমাদের ইউনিভার্সিটির ছেলেরাই পছন্দ করে না। ইউনিভার্সিটির ছেলেরা 5 তারিখের আগে, মানে অগাস্ট জুলাইয়ের আগে আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ চালু করেছিল না, খুব পপুলার ছিল না, ভুলে গেছেন নাকি? এমন একটা ঘটনা ঘটেছে, ওই যে বলে আন্দোলনের 1 বছর, শান্তিপূর্ণ বিকাশের 100 বছরের সঙ্গে। 100 বছরে যা গড়েছে 1 বছরে তা গড়ে ওঠে, 100 দিনে যা গড়ে ওঠে 1 দিনে তা গড়ে ওঠে, তাদের হ্যাশট্যাগ শেষ। এখন মানুষ বলছে ডক্টর ইউনূস পারছে না ভাই, তাদের মধ্যে তো পলিটিক্যাল এবং মানুষ এখন কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছে, মানুষ এখন নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে, আর ফেসবুকে ম্যাক্সিমাম রাজনীতি এখন স্পোর্টসও কম। এত বড় স্টার সাকিব আল হাসান কোথায় চলে গেছে তার বই লেখাটাকে দেখি না, যদি আমি স্পোর্টস অত ভালো বুঝি না, কিন্তু নাই রিয়ালিটি আমি দেখি নাই, কিন্তু রাজনীতি দিয়েছে, এটাও আমাদের জন্য বিরাট একটা। আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই। এই ডিসকোর্সটা আপনারা আপনাদের মধ্যে চালিয়ে যেতে পারেন। আপনাদেরকে কি বলছেন আপনাদের দেখবার দরকার, আপনার ইস্যুগুলো বার করেন, ক্রাইসিসটা কোথায় ছিল লক্ষ্য করেন। যারা আপনারা আছেন, ধরেন আমাদের সোসাইটিতে 18 কোটি মানুষকে একসাথে বোঝাতে পারবেন না, কিন্তু 180টা লোক বুঝলো যে এইটা জাস্টিফাই। ওনারা যে প্রতিটা তৈরি করতে পারবে, এটা না জানলে তো তারা করতে পারতেন না। এইভাবেই মানুষকে এই কাজের মধ্যে অনুপ্রবেশ করা হোক, প্রবিষ্ট করা হোক। আমার শেষ কথা হচ্ছে এই সরকারের কাছে আমি মনে করি সময় এখনো আছে। সংস্কারের যে কাজগুলো করা হচ্ছে, 15টা কমিটির রিপোর্ট দিবে, তারপর আলোচনা করে সিদ্ধান্ত করা হবে, এরকম না। ডক্টর ইউনূস যেটা বলেছে, প্রধান 2-3টা ইস্যুর উপরে আমাদেরকে একত্রে যেটা কনস্টিটিউশনাল যে সংস্কার, তার সাথে নির্বাচন, এবং সেটা ডেফিনেটলি চাইলে এই বছর আমার মধ্যে এই বছর 6 বছরের কারণে গ্যারান্টি যারা পাবেন তারা হয়তো করতে পারেন, তাদেরকে চেঞ্জটা না হতো, 4 বছর কষ্টে থাকতে। আর এখন কত আনন্দে আছেন, আরামে আছেন, আরো এক্সট্রা কেন থাকবে? সেই 6 মাস থেকে বরঞ্চ দেখেন দেশটাকে কতখানি পজিটিভ জায়গাতে নেওয়া যায়। এইবারের অর্জন যত বেশি করতে পারবে সেটা সাস্টেইন করবে, আর যেটা করতে পারলেন না সেটা অনিশ্চিত। এই কথা বলে আবার বলি, হতাশ করবার জন্য আমি মনে করি প্রত্যেক সময় আমি এক সময় বড় নয়, মানে ভাব করতেছিলাম তো, 62 কথা আছে, turn every adversity into opportunity.